श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण। আসুন একটু কথা বলি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমরা আজ এসেছি বর্ষিয়ান সঙ্গীত শিল্পী শ্রীমতী ঝর্ণা দেববর্মনের বাড়িতে। ডিডি ত্রিপুরার অনুষ্ঠান দিনগুলি, এই অনুষ্ঠানে আমরা তাদের সঙ্গে কথা বলি যারা জীবনের অনেক প্রভাত সন্ধ্যা গোধূলি কাটিয়ে এসেছেন, সঞ্চয় করেছেন অনেক অভিজ্ঞতা। তাদের সেই পরতে পরতে সঞ্চিত ধনরত্নগুলো শুধু তাদের নিজেদের জন্য নয়, আমাদেরও সম্পদ। আমরা সেই সম্পদ কিছুটা আজ আহরণ করতে এসেছি শ্রীমতী ঝর্ণা দেববর্মনের বাড়িতে। তার সঙ্গে কথা বলবো তার ফেলে আসা দিন সম্পর্কে। দিদি, প্রথমেই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের যে আপনি সময় দিয়েছেন। প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন? আছি, ভগবান যেভাবে রাখে ঠিক সেভাবে আছি আর কি। ওনারই আশীর্বাদে এখনও মোটামুটি চলাফেরা করে থাকতে পারছি, সেটাই তো আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আর আপনার নিশ্চয়ই 7 দশকেরও বেশি সময় ধরে কাটিয়ে আসা সেই দিনগুলো স্মরণ করেও আপনার ভালো সময় কাটছে। ঠিকই তাই বলছে। আজকে আপনার কাছ থেকে সেই সমস্ত দিনগুলো সম্পর্কে আমরা জানব। যতটুকু মনে পড়ে আমি সেটাই বলবো। এখন তো বুঝতে পারছি যে বয়স আছে, সবকিছু মনে হয়তো নাও পড়তে পারে, তবু বলবো যতটুকু পারি। ঠিক আছে, আমরা সমৃদ্ধ হব। প্রথমেই আপনি একটু মনে করে আমাদের বলুন তো, আপনার যে শুরুটা, মানে আপনার প্রাণে যখন গানের দোলা লেগেছিল সেই সময়টা বা সেই শুরুটা কিভাবে হয়েছিল? খুব ছোটবেলাতে আমি গান শুরু করেছি, প্রায় 5-6 বছর থেকে গান শুরু করেছি। আর প্রথম থেকে স্বাভাবিকভাবে মায়ের সংস্পর্শিত থাকা হয় ছেলে মেয়েদের, বাচ্চাদের। স্বাভাবিক আমি মায়ের কাছ থেকে বেশি সাপোর্ট পেয়েছি, উনারই উৎসাহে। প্রকৃতপক্ষে উনি আমার উৎসাহদাতা, ওনার উৎসাহে আমি গান শিখেছি এবং গান খুব পছন্দ করতাম ছোটোবেলা থেকে। সেইটাকে মা অনুভব করেছে যে আমার ভেতরে গান শেখার একটা ইচ্ছে আছে, গান শোনার ইচ্ছে আছে। তার ফলে উনি সবসময় উৎসাহ দিয়েছেন আমাকে যে তুমি গান শেখাবো ওকে। তো কাজে বিভিন্ন অনেক সময় ছোটোবেলায় আমি বিভিন্ন আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে রেকর্ড নিয়ে এসে রেকর্ডে গান তুলে লিখে আমাকে শেখাতো মা, এরকম। তো ফলে আমি ছোটোবেলা থেকে মার কাছে সমস্ত গান বাজনা শিখেছি যতটুকু পেরেছি। তার মানে নিশ্চয়ই আপনার মাও খুব ভালো গান করতেন। গান মা আমার ভালোই গান করতে পারে, যদিও তো কোনোদিনও বাইরে গান করে না, ঘরেই ভালো গান করতে পারে। আর ওদের ফ্যামিলিও ভালো, প্রত্যেকেই প্রায় গলা ভালো বলে বোধহয় আমি একটু মানে উত্তরাধিকার সূত্রে হয়তো পেয়েছি কিছুটা। আপনার মনে পড়ে প্রথম কখন বা কোন বয়সে আপনি স্টেজে গান করেছিলেন? আমি বোধহয় 6-7 বছরে প্রথম গান আমি যেটা করেছি আমার মনে পড়ে, সেটা হচ্ছে আমার একটা মীরার ভজন। আচ্ছা। সেটা অনেক প্রাচীন একটা মীরার ছবি ছিল, শুভলক্ষ্মীর একটা মীরা, উনি নিজেই অভিনয় করেছিলেন, সেটার একখানা গান আমার মা আমাকে শিখিয়েছিলেন। সেটাই আমি প্রথম এমবিবি কলেজের স্টেডিয়াম তাদের হলে শিশু শিল্পী হিসেবে গানটা করেছিলাম। হ্যাঁ, মীরার ভজন করেছিলাম, मैं हरिचरण की दासी বলে গানটা। সুরে হোক না, হ্যাঁ সুরে হোক না, एक মনে আছে? मैं हरिचरण की दासी मलिन विषय रस जागे जग के राम नाम रस प्यारी जन्म जन्म की दासी मैं हरिचरण की दासी। হরির চরণের দাসী আর সঙ্গীত বা সরস্বতীর দাসত্ব দুটোই বোধহয় আমাদের কাছে খুবই সমৃদ্ধ হওয়ার এবং নিজেকে সম্মানিত করার। অবশ্যই আমরা বাবাও সঙ্গীতজ্ঞ ছিলেন। বাবা গান করতেন না, বাবা খুব ভালো সেতার বাজাতেন, ভালো খোল বাজাতেন, তবলা বাজাতেন, ভালো হারমোনিয়াম বাজাতেন। তো প্রাথমিক দিকে বাবা যন্ত্রপাতি এগুলো বাবাই শিখিয়েছে, কি করে বাজাতে হয়, কি করে যন্ত্রের সঙ্গে গান টান করতে হয়। বাদ্যযন্ত্র বাজাতে জানেন? আমি সেতার বাজাতাম। বাহ। কারণ বাবার কিছু কিছু স্টুডেন্ট ছিল, তখন তো কোনো রকম এমনি মানুষের মানে যা শেখার জন্য বাবার কাছে আসতো, তখন যখন ওদের রিহার্সেলের দরকার হয় না, বাবা একটু অলস, তো উনি তো বসে বসে শেখাতে পারবে না, তো এই প্রাথমিক শিক্ষাগুলো আমাদের হাতে।
তো আমরাই ওদের সাইডে গামা পা এগুলো সব শেখাতাম। তো অটোমেটিক্যালি আমার সেতারটা শেখা হয়ে গেছে। আমি পারফর্মও করেছি বাবার সঙ্গে ছোটোবেলা। বাবা একবার একটা উমাকান্ত স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা ডুয়েট, আমি আর বাবা আমরা সেতার পারফর্ম করেছিলাম। ওইটাই আমার প্রথম শেষ, আর পরে করিনি। আচ্ছা, বাবা বললো যে না, আমার ছোটো বোন সঞ্চয়িতা, সেও সেতার বাজাতো, তো বললো যে ওকে তুই সেতারটা বাজাতে দাও, তুমি গানটাই করো। আলাদা করে দিলেন, হ্যাঁ, তুমি আলাদা এটা করে করো, দিয়েছে, তুমি ওইটা তুমি সেতারটা করো না। আমার মনে হয় উনি ঠিকঠাক নির্বাচন করে একদম। যেটা প্রয়োজন তাকে হ্যাঁ, সেটা দিয়েছিলেন। সেটাই আমি বললাম না, আমি তার গানটাই করি। হ্যাঁ, তা আমি সেতারটা ছেড়ে দিয়েছি। তো আমার ছোটো বোন কিন্তু ভালো সেতারিস্ট ছিলেন, আচ্ছা আমার প্রচুর বাজিয়েছেন সে, তুলসীপুতিতে টিচারও ছিল, আচ্ছা। শিখিয়েছেনও। তো কাজেই সেতারটা ওর কাছে চলে গেছে, সঙ্গীতটা আমার কাছে থেকে গেল আর কি। সবকিছুই তিনি রাখলেন। এইসব মানে যেভাবে ভগবান ব্যবস্থা করে দেয় সেভাবে আমরা করি আর কি। তো আপনার শুরু মায়ের কাছে বললেন, তারপরে প্রথমটা তো মায়ের কাছ থেকে শেখা। মায়ের কাছ থেকে একটা গান শুনতে খুব ভালো লাগতো, যেটা নাকি ওই মা গান করতো, এটা কাননবালার গান, হয়তো তোমরা শোনোনি। বলতো যে এটার মধ্যে আমার নাম আছে, তার জন্য আমি খুব খুশি হতাম গানটা শুনতে। ছোট আমি তখন 5-6 বছর। বলতো গানটা কীরকম ছিল, কাননবালার গান, এটা হচ্ছে ঝুমুর ঝুমুর নূপুর বাজে, চাঁদ নাচে তারা নাচে, পাহাড়িয়া ঝর্ণা বুঝি ওই নূপুরে বন্দি আছে, ঝুমুর ঝুমুর নূপুর বাজে। এই গানটা শুনলে আমি একেবারে খুশি হয়ে যেতাম, যেহেতু আমার নামটা আছে ওখানে। তখন কি মনে হতো যে আমার গলায় সুরের ঝর্ণা বয়ে চলুক? না, ঝর্ণার নামটা তো আমার জানা, তো ঝর্ণার নামটা থাকলে আমি খুশি হইতো, বেশ আমার নামে একটা গান প্রত্যেকে হচ্ছে। কিন্তু আমরা নিজেদের নামটাকে খুব পছন্দ করি, তাই না? খুব পছন্দ, খুব স্বাভাবিক। হ্যাঁ, ঝর্ণার নামটা আমার খুব পছন্দের, এবং এটা শুনলে আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে ওই গানের প্রতি, তার সঙ্গে আবার নাচ করতাম, তো ছোটবেলা যা হয় আর কি বাচ্চাদের। এরপরে আপনি কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? বাবা। এরপরে যখন আমি একটু গান টান যখন করতে শুরু করলাম, তখন বাবা খুব একটা মানে গানের ব্যাপারে অতটা আমাকে সাপোর্ট করেনি প্রথম, কারণ আমি একটু বাংলা গান টান করতাম, তো শচীন কর্তার গান এগুলো করতাম। পরে হঠাৎ খেয়াল হলো আর কি, আমি ওই একটা বৈজু বাউরা সিনেমার একটা গান ছিল, এটা মোহাম্মদ রফির গান ছিল, একটা ভজন ছিল সেটা। হ্যাঁ, তো সেই ভজনটা আমি প্রায় করতাম। তো বাবা বলতো যে এটা তো মালকোষ রাগের উপরে, তো খুব ভালো ভজন। তখন থেকে বাবা আমাকে ক্লাসিক্যাল গানের রাগ শিক্ষা প্রাথমিক বেসটা শুরু করলো আর কি। তো ক্লাসিক্যাল শিখতে শুরু করলাম আমি। আপনার কথায় আমরা আপনার মায়ের কথা শুনলাম, বাবার কথা শুনলাম, শচীন কর্তার কথা বললেন। আপনি তাদেরকে শুধু মা বাবা বলে সম্বোধন করছেন, এটাই আমার অ্যাকচুয়ালি এটাই ক্লোজ, আমি আরো কার সেটাই কাছেও জানতে যাইনি। চাইছি। মানে আপনি সবার জন্য, সবার জ্ঞাতার্থে, মানে আমরা যারা নতুন বা আমাদেরও যারা পরবর্তী প্রজন্ম, হয়তো তারা ঠিক মা বাবা বা শচীন কর্তা ওনারা আপনার সঙ্গে কিরকম ভাবে সম্পর্কিত ঠিকঠাক জানেন না, বা অল্প বিস্তর জানেন, পুরোটা যদি একটু বলেন। শচীন কর্তা বলতে তো উনি তো অ্যাকচুয়ালি আমাদের তো অনেক পুরনো সম্পর্ক, স্বাভাবিক রাজ পরিবারের ছেলে, নবদ্বীপ ঠাকুরের ছেলে উনি, আমাদের দাদু হয়, বাবার কাকা হয় উনি। তিনি আগরতলাতে খুব একটা বেশি ছিলেন না, উনাকে আমি দেখতে পাইনি। একবারই হঠাৎ করে আমি যখন সঙ্গীত বিশারদ পরীক্ষা দিতে কলকাতায় গেছি, তখন আমার সঙ্গে দেখা হয়নি, বাবার সঙ্গে দেখা হয়েছে। আমার তানপুরাটা ঠিক করার জন্য ওই মেলোডির একটা দোকান আছে যেখানে করা হয়, সেখানে SD বর্মন এসেছিলেন, তাদের সাথে খুব মালিকের সঙ্গে খুব যোগাযোগ ছিল, কুমিল্লার মানুষ ছিলেন উনি, তাই ওনার সঙ্গে কথাবার্তা খুব দেখা করতে আসতো বোম্বেতে থেকে। তখন বাবার সঙ্গে দেখা হয়েছিল, এবং উনি বলেও ছিলেন যে আমি তো হেমন্ত তোর মেয়ের তো গান শুনেছি সে খুব ভালো গান টান করে, আমার খুব শুনতে ইচ্ছা করছে। ওরা তো তাহলে আসুন না, বলে না আমি তো আসতে পারবো না, আমি তো আজকে বোম্বে চলে যাচ্ছি। মানে আমার আনফর্চুনেট, আমার লাক ছিল না ওনার দেখা করার, উনি চলে গেছেন। এরপরে ওনার সঙ্গে আর আমার দেখা হয়নি। ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক, সেটা বুঝতে পারলাম, আমরা সবাই জানি। সম্পর্কটা ঠিক কি রকম? সম্পর্কটা হচ্ছে এরকম, আমার বাবা বীরেন্দ্র কিশোরের ছেলে, বীর বিক্রমের ছোট ভাই। হ্যাঁ, সেই হিসেবে বীর বিক্রম হচ্ছে আমাদের জ্যাঠা মহারাজ, জ্যাঠা মশাই, তা জ্যাঠা মহারাজ বলতাম আমরা।
আর তারপরে কিরিট বিক্রম আমাদের যেহেতু ভাই, আচ্ছা, তাকে ওই যে, দাদা মহারাজ বলতাম, মানে যেভাবে আমাদের ডাকার কায়দাটা সম্বোধন আর কি, যেরকম সম্পর্কটা, রীতি হ্যাঁ। প্রচলিত হ্যাঁ। ছিল। তো স্বাভাবিক। আর পিসিরা আছে প্রচুর, তখন তো প্রচুর ফ্যামিলি মেম্বাররা ছিল। আর ওদের ওদের মাঝখানেই আমাদের সমস্ত মানে জীবনটাই ওঠা। কেটেছে ওদের মাঝখানে। তো রাজ পরিবারের সঙ্গে আপনারা সম্পর্কিত বলা ভালো, রাজ পরিবারেরই সদস্য আপনি। এই বিষয়টা আপনার মনে কিরকম অনুভূতি তৈরি করে? এটা তো খুব ন্যাচারাল, কারণ ওরা তো আমার মানে রক্তের সম্পর্ক। প্রাচীন সম্পর্ক, এটা ওদের থেকে আমি এসেছি না। স্বাভাবিকভাবে ওদের ভালো ভালো জিনিসগুলো আমার বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কেউ যদি প্রশংসা করে সেটাও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব স্বাভাবিক। নিশ্চয়ই একটা অদ্ভুত হ্যাঁ, ভালো লাগা খুব কাজ ভালো করে। লাগে। এবং আপনার কথা থেকে জানলাম যে আপনার মা খুব ভালো গান গাইতেন, পিসরা ভালো গান গাইতেন। এটা তো আমরা জানি যে রাজ পরিবারের ঐতিহাসিক একটা সমৃদ্ধ ব্যাপার আছে, যেখানে কিনা আমরা পাই তারা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে সমৃদ্ধ ছিলেন, চর্চায় খুব আগ্রহী ছিলেন। সেই যে প্রভাবটা আপনার উপর পড়েছে সেটা বুঝতে পেরেছি। মহিলারাও সেই সময়ে এই বিষয়গুলোতে খুব পারদর্শী ছিলেন। মহিলারা বলতে আমার ধারণা শুধু রাজ পরিবার, আমার তো বাইরের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ ছিল না। পরবর্তী সময় হয়েছে হয়তো। তো প্রাচীনকাল যখন আমরা রাজবাড়িতে যেতাম, তখন দেখতাম যে আমার যারা আত্মীয় স্বজন যারা আছে, ওদের প্রত্যেকেই গান বাজনা করতে পারতো, নাচ গান একেবারে পুরো সবাই নাচ গান করতে পারতো। এমনকি নাচ, তারপর নাটক, ড্রামা, এগুলো সমস্ত করতে পারে ওরা। নিজেরাই লেখে, নিজেরাই করে। এমনকি মহারাজ বীর বিক্রমও করেছিল এরকম, যে ওরা নাটক লিখতো, নিজেরাই স্টেজ বানাতো, নিজেরাই দেখে, নিজেরাই অভিনয় করে। আসলে রাজবাড়ির মহিলারা তো একটুখানি পর্দানসীন, ওরা তো বাইরে বেরোতে পারে না। যার ফলে হয়েছে কি, ওদের পক্ষে নিজেদের একটা রিক্রিয়েশনের একটা দরকার আছে। চুপচাপ করে বসে তো থাকতে পারে না মানুষ। স্বাভাবিকভাবে নিজেদের রিক্রিয়েশনের জন্যে কিছু না কিছু ওদের কিছু করতেই হয়। তো কাজেই নাচ গান, হোলির গান করা, নাচ গান করা, নাটক করা, এই সমস্ত করে ওরা নিজেদের একটু আনন্দ একটু উপভোগ করে আর কি। সেই একাকিত্ব, যে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু নিজেদের মধ্যেই ওরা একদম পরিপূরক আর কি। এভাবে নিজেদের মধ্যে আনন্দ করে জীবনটা কাটাতো ওরা, যতক্ষণ পর্যন্ত ওদের বিয়ে না হয়ে যায়। তারপরে ঘুমটা দেওয়ার একটা অভ্যাস আছে সবসময়। ওদের তো মাথায় কাপড় দিতে হয়। তবে হ্যাঁ, আমাদের রাজবাড়ির যারা আমার পিসিরা আছে বা আরও যারা গুরুজনরা আছে, ওরা কিন্তু খুবই মানে একাডেমিক শিক্ষা হয়তো ওদের নেই, কিন্তু এমনি শিক্ষা বলতে যেটা বোঝায় ওদের কিন্তু প্রচুর ছিল। গানের ভান্ডারও আছে বলতে হবে। জ্ঞান তো প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সীমা নেই তো। ওরা তোমার ধরো বাইরে থেকে টিচাররা এসে ওদের লেখাপড়া শেখাতো, বিভিন্ন ভাষা শিখতো এরা, বাংলা, হিন্দি, ইংলিশ, এমনকি সংস্কৃত পর্যন্ত ওরা শিখেছে এবং সুন্দর লিখতেই পারে। আমার বড় পিসিমা তো সংস্কৃত কবিতাই লিখতো। আমরা রাসনৃত্য করেছি, উনারই লেখা, আমার ছোট পিসির লেখা, তাদের রাসনৃত্য করা, তার গানগুলো সমস্ত উনার রচনা। সংস্কৃত গান রচনা করেছেন, বাংলা তো খুব ভালো লেখেন উনি। সবাই ভালো ভালো কবিতা লিখেছেন, ভালো ভালো গান লিখেছেন এরা। এগুলো তো মানে রাখার মতো কোনো রকম ব্যবস্থাই নেই, যেগুলো আমাদের কাছে, আমার কাছে কিছুটা আছে, কারণ আমি তো এটার সঙ্গে যুক্ত ছিলাম। রাসনৃত্যে আমি নাচ করেছি, তখন মানে নাচতে হয়েছে। আমার ভাই বোনরা সব নেচেছি, আমিও নেচেছি আনন্দ করে। তখন এই তো 12-13 বছর, এরকম 14 বছর এরকম বয়সে। তো আপনার রাজ পরিবারের অন্যান্য মহিলারা বা আপনার মহিলা তোমার ধরো তখন ছিলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বড় মহারানী ছিলেন প্রভাবতী দেবী। বড় মহারানী আমাদের বড় দেবী, আমরা বলতাম দেবী, ঠাকুর মাকে দেবী দেবী বলে ডাকি আমরা। তো বড় দেবী বলে ডাকতাম। উনি কিন্তু খুব মানে এই সমস্ত মানে উৎসাহ দেওয়ার জন্য অত্যন্ত একজন খুব ভালো একজন ব্যক্তিত্ব। আমাদের ডেকে ডেকে সবসময় কিছু না কিছু করাতো, ফ্যান্সি ড্রেস করাতো। হ্যাঁ, কোনো সময় হোলির গানটার সময় ডেকে নিয়ে গিয়ে হোলির গান শুনতো, সবাই হোলি খেলতো, আরও কত কিছু করতো। হ্যাঁ, খুব ভালো লাগছে সত্যি রাজ পরিবারের গল্প শুনতে। খুব সুন্দর পরিবেশে আমরা ছোটবেলাটা কেটেছে আমাদের। হ্যাঁ, তবে এবার একটু এর বাইরে যাব, মানে আপনার বিদ্যালয় বা কলেজ এই সময়ের। হ্যাঁ, আমার আগরতলাতে সব শিক্ষা। ছোট অল্প বয়সে আমার উমাকান্ত একাডেমি প্রাইমারি, তারপর তুলসীপুতিতে কিছুদিন ছিলাম। তুলসীপুতি অনেক দূরে, আমার কষ্ট হয় আসা যাওয়া করতে। তারপরে আমার ন্যাচেজ স্কুলে পড়েছি, এখানকার হেডমাস্টার
হিরেন নন্দী, ওরা মানে বাবার সঙ্গে পরিচয় ছিল। তো বলছে মেয়েটাকে আমাদের এখানে দিয়ে দিন না, ওকে আমার স্কুলে পড়ান। তা আমি চলে এলাম এখানে এসে বসে আমার খুব ভালোই হয়েছে। ওটা প্রচুর উৎসাহ দিয়েছে, আমাকে খেলাধুলার মধ্যে পর্যন্ত লাগিয়ে দিয়েছে। তুমি শুধু বসে বসে ক্লাসের মধ্যে বসে শুধু প্যাঁ করে গান করলে চলবে না, একটু খেলো, জোর করে নিয়ে আমাকে ওই শর্টপুট, ডিসকাস, দড়ি টানাটানি এগুলো খেলা, মানে আপনার মানসিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক বিকাশের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছে। দ্যাট স্কুল করেছে আমাকে। তো আপনার সহপাঠীদের কথা নিশ্চয়ই মনে আছে খেলাধুলাতে? বাহ, বন্ধু বান্ধব যারা ছিলেন ক্লাসে, আচ্ছা এখন আমার মানে দুঃখের ব্যাপার, বেশিরভাগ বন্ধু বান্ধবরা নেই, সবাই মানে ছেড়েই চলে গেছে আর কি। কিছু গানের জগতে যারা ছিল আমার সঙ্গে, শুভ্রা দাস, তাপসী দত্ত, কণিকা চক্রবর্তী, দেববর্মা, ওরাও সবাই কিন্তু একে 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 চলে গেছে। বা তার সংস্কৃতি চর্চা যখন চলে তখন কিন্তু তার পারিপার্শ্বিক অন্যান্য শিল্পীদের একটা প্রভাব থাকে। আমরা না মানে অ্যাকচুয়ালি ফ্যামিলির মতো প্রোগ্রাম করতে যেতাম, এমন নয় যে আমরা কেউ একলা একলা গেছি না, সবাই মিলে গেছি। আবার আমরা কনসাল্টও করতাম, তুই এই গানটা করলে আমি এই গানটা করবো, বাবাকে যদি বলে না তুই এই গানটা করিস না আমি করবো এটা, তুই অন্য গান কর, মানে এভাবে কনসাল্ট করে করে আমরা প্রোগ্রাম করতাম সবাই মিলে একটা যা করি আমরা আনন্দ সহজে করি, কোনো কম্পিটিশন ছিল না আমাদের মধ্যে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কম্পিটিশন ছিল হয়তো উৎকর্ষতার ক্ষেত্রে, মানে সেরকম কম্পিটিশন ছিল না। আমরা হয়তো কম্পিটিশন করেছি অনেক সময়। আমি আবার ভজনটা খুব করতে পছন্দ করতাম, আমার ক্লাসমেট বলতো, আমার বান্ধবীরা বলতো আমাকে একটা ভজন শিখিয়ে দে না, চলো শিখো। তো শিখলাম, তুই কিন্তু করবি না গানটা, আমি করবো না, আর কি করবো না, দানের শিক্ষা বাড়ে, চলো আমি শিখিয়ে দিয়েছি, আমি করি না, ঠিক আছে চল কম্পিটিশন দিই। জাস্ট হেলদি কম্পিটিশন, এখানে কোনো রকম মানে চাপাচাপি নেই যে তুমি আমার জিততেই হবে, ভালো হওয়ার জন্য ভালো, ওকেও প্রশংসা করলাম হাততালি দিয়ে। তো ওই রকম একটা লাইফ ছিল আমাদের সঙ্গীত জগৎটা। আরো একটু শুনি, আপনাদের একসঙ্গে বিভিন্ন কাজ রাজ্যে বা রাজ্যের বাইরে নিশ্চয়ই গেছেন, রাজ্যের বাইরে তো পরবর্তী সময়ে আমি গেছি, যেমন এমনি তো কলকাতা টলকাতা তো গেছি, তারপরে সরকার থেকেই নিয়ে গেছে আর কি, জবরদস্তি আমাকে নিয়ে গেছে। দিল্লি গেছি তোমার ওই প্রথম ত্রিপুরা ডে, তখন আমি গেছি, ত্রিপুরা ডেতে আমি প্রোগ্রাম করতে করেছি এবং বেশ ভালো রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে। এরপর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আবার আমাকে আরেকটা হচ্ছে কি সঙ্গীত নাটক একাডেমি আর তথ্য সংস্কৃতি দপ্তর, তারা মিলে আমাকে হিমাচল প্রদেশে পাঠিয়েছিল, সেখানেও প্রোগ্রাম করেছি। অনেক জায়গায় অনেক উঁচু উঁচু জায়গায় যেতে হয়েছে, খুব সফল মানে খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ দলে আমি একসঙ্গে অনেকজন গেছি, আমি একলা না। বিদেশেও গেছেন নিশ্চয়ই? বিদেশ মানে বাংলাদেশ তো বিদেশই পড়ে। বাংলাদেশ আমি গেছি, বাংলাদেশ তখন বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান ছিল, আমি তখন খুব ছোট। প্রথম যখন আমি ফ্রক পরা তখন আমার বাবার সঙ্গে আমি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে প্রোগ্রাম করেছিলাম, খুব ভালো লেগেছে, ছোট্ট আমি তখন। আবার যারা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসলে ছিল পাকিস্তানি, হিন্দুস্তানি, ওরা আমাকে থেকে সোনার আংটি টাংটিও দিয়েছিল। তারপর এখান থেকে আবার তথ্য সংস্কৃতি দপ্তর আবার আমাকে কুমিল্লাতে নিয়ে গেছিল। তা আমাদের দেখে যদি ভালো লাগে, সে ভালো লাগা থেকে একটা গানের দু লাইন শুনি। পাখির ডাকে ঘুম যে ভাঙে, সূর্য ওঠে ওই, ডাক দিয়ে যায় এই অলস বেলায়, কেমনে নীরব রই, পাখির ডাকে ঘুম যে ভাঙে। এটা আমারই সুর করা গান, এটা অনেকে গান করেছে। এটা আমরাও এসে আপনাকে নীরব থাকতে দিলাম না, তাহলে আপনাকে নীরব থাকতে দিলাম না, তাই তো তোমরা তো আমাকে জোর জবরদস্তি গান করাচ্ছ। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। আসলে এমন শিল্পীর পাশে বসাটাও সৌভাগ্যের ব্যাপার, আমার সত্যি খুব ভালো লাগছে। আসলে আমার মানে তোমরা এই প্রেজেন্সটাই আমার কাছে একটা বেশ আনন্দদায়ক একটা মুহূর্ত আমার কাছে এসেছে, আমার ভালো লাগে। তাছাড়া দূরদর্শনের সঙ্গে আমার এক নতুন সম্পর্ক তো নয়, তবে সবাইকে আমি চিনি, আর ওদের প্রেজেন্সটাই আমার কাছে এক পুরনো দিনের ব্যাপারগুলো সব আমার স্মৃতিতে চলে আসে, স্বাভাবিকভাবে আমার একটা নস্টালজিয়া ভালো লাগে, ওদের প্রেজেন্সটাও ভালো লাগে। 7 দশকেরও বেশি সময় ধরে আপনি গানের চর্চা করছেন, অনেক সময় কাটিয়েছি গো ভাই। এই দীর্ঘ সময়ে আপনার নিশ্চয়ই অনেক প্রাপ্তি, অনেক সম্মাননা। হ্যাঁ, মানে মানুষের সবচেয়ে বড় কথা কি, আমাকে
শ্রোতা শ্রোতা বলতে যারা ছিলেন আর কি, প্রত্যেকে এতটা এক স্নেহ আদর দিয়েছে আর কি, সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না। একজন শিল্পী বোধহয় সম্মাননা বা প্রশংসার চেয়েও বেশি ভালোবাসাটা তার ভালোবাসাটা সবচেয়ে বড় কথা। স্পর্শ করে। সম্মাননা মানে বলতে কি আমাকে যে সম্বর্ধনা দেওয়াটা, আমি সেগুলোকে আমি মোটেও খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু একজন যে স্নেহ করে ঝর্ণাদি কেমন আছেন, ভালো আছেন তো, গান টান করেন, এই যে স্বাভাবিক একটা কোশ্চেন আমাকে করে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আসলে একজন শিল্পী যখন অনেক উচ্চতায় পৌঁছন, তার মনটা শিশুর মতো থেকে যায় এবং তার ভালো লাগা এবং তার যে ভালো মানুষ হওয়াটা, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে তার এই রকম ব্যবহারে। সেটাই। আপনি কি আপনার কোনো বিশেষ প্রাপ্তির কথা আমাদের সঙ্গে শেয়ার করতে চান? কি আর প্রাপ্তি, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। বটে, এটাই তো বড় প্রাপ্তি। এই যে তোমরা এসে আমার ওই কথাবার্তা শুনতে আসছো, কেন আসছো? তোমরা মানে আমাকে ভালোবাসো বলে তো আমার কাছে এসেছো, সেটাই তো আমার অনেক বড় প্রাপ্তি। এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে আর? টাকা পয়সা দিয়ে হয় না তো এগুলো। তোমাদের স্নেহটাই তো আমার ডেকে নিয়ে এসেছে আমার কাছে, সেটাই আমার অনেক বড় প্রাপ্তি। আমি খুব খুশি এর জন্যে। দিদি, আপনার কথায় তো উঠে এলো রাজবাড়ির হোলির প্রসঙ্গ, গানের প্রসঙ্গ, উদযাপনের প্রসঙ্গ। হ্যাঁ, এছাড়া যেমন দুর্গোৎসব বা অন্যান্য উৎসবগুলো রাজবাড়িতে বা আপনারা ছোটবেলায় বা যৌবনে কৈশোরে কি করে পালন করতেন? আসলে হোলিটা তো খুব বড় করে হয়, 7 দিন ধরে হয় খেলা ওখানে। আর দুর্গাপূজার সময় অবশ্য দশমীর দিন আমাদের রাজবাড়ির যে মূর্তিটা আছে সেটা সহ আরও অন্যান্য পাড়াতে যে সমস্ত পুজো হয় সবগুলো ওখানে নিয়ে জমা করা হয় প্রথমে। তারপর ওখানে যে আমাদের রাজবাড়ির যে মূর্তিটা, সেটাকে আমাদের রাজমাতা বা যারা বড় গুরুজন আছে ওরা এসে আরতি করে। আচ্ছা, প্রথম আরতি করে, দশমীর আরতিটা করে নেয়। তারপরে এটা যখন তারপরে প্রভু বাড়িটাও আসে, তখন একসঙ্গে যখন বেরিয়ে যায়, প্রভু বাড়িটা আগে যায়, তারপরে রাজবাড়ির পুজোটা পরে যায় সেকেন্ড। তারপরে ধীরে 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 অন্যান্য বাড়িতে যে সমস্ত পুজো, তখন তো বারোয়ারি পূজা খুব বেশি ছিল না, মানে বাড়ির ভিতরে যারা ওইগুলো আস্তে আস্তে যায় আর কি। খুব ভালো প্রসেশন করে নিয়ে যেত। আচ্ছা, এটা মানে খুব দেখার মতো ছিল আমাদের দুর্গাপূজার প্রসেশন। এখনকার মতো নয়, হইচই হল্লু না। পূজা মানে পুজো, দুর্গা প্রতিমা আসছে, একটার পর একটা চলে আসছে, ঢাক বাজাচ্ছে। ওইখানে কোনো তোমার বড় বড় মানে সাউন্ড লাউড স্পিকার এগুলো নেই, ঢাক বাজানো শোনা হচ্ছে, বাস চলে যাচ্ছে। দশমীর দিনে পরিবারের সবাই একত্র হতেন, বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিতেন নিশ্চয়ই। এরপরেই দশমী যে শুরু হলো, তখনই সবাই প্রণাম করতে শুরু হলো আর কি। দেখো আর কি লাটে যা মানে যত গুরুজন ভর্তি, প্রণাম করতে থাকো, প্রণাম করো। মজা ছিল, আনন্দ ছিল। আমাদের এখানে মা বাবারা আগে শিখিয়ে রাখে বড়দের প্রণাম করাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা নিয়ম নীতি, এটা পালন করতে হয়। তোমরা প্রণাম করবে তো তোমাদের পরবর্তী যারা তারাও করবে, তো শিখো বলতো। কিন্তু এখন তো এই সমস্ত কোনো প্রথাই নেই। প্রণাম তো দূরেই থাক, কাছেই আসবে না, যে যার ঘরে বসে থাকবে, আত্মীয় স্বজন এলে পরে ড্রয়িং রুমে বসে কিছু খাইয়ে দিবি দেয়। একটু কষ্ট ওরকম ছিল না আমাদের ওখানে। একটু কষ্ট হয়। সবাই এসে চলে বাড়িতে নিয়ে আসতাম, সবাই উপর হয়ে প্রণাম করছে, খোঁজ খবর নিচ্ছে, এটা সেটা কথা, কত কিছু, কত আনন্দ একটা সময় ছিল তখন। এটা দেখে কি আপনার একটু কষ্ট হয়? কষ্ট হয়, আবার খুব খারাপ লাগে যখন আমার এই রিলেশনটা তো আসে অনেকে, ওরা তো জানেই না কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। এখন তো আমার কেউ তো এসে তোমরা বরং এসে প্রণাম করছো, আমি তো কেন, অবশ্যই এটা আমি অস্বীকার করি না, খুব ভালো জিনিস, কিন্তু আমাদের রিলেশনরাই তো এসে করে না, তো ভুলেই গেছে সমস্ত। এই যে গানের চর্চা আপনার এতদিনের, আপনার কি মনে হয় যে শিল্পের চর্চা বা যে শিল্প নিয়ে চর্চা করেন, এই চর্চা কি মানুষের অন্তরের শুদ্ধির কাজে সহায়তা করে? যে শিল্পী থাকে না, তাদের মনটা একটু ভালো করতেই হয়। মন ভালো না হলে সুন্দর জিনিস আসে না। তোমার চিন্তার মধ্যে যদি উল্টো পাল্টা জিনিস চিন্তা আসে, তো গানটা তুমি মন জুড়ে গানটা করবে কি করে, এটাকে সাজাবে কি করে? গানটা তো সাজাতে হয়, গান সারেগামাপা করলে তো হবে না। শিল্প তো সুন্দরের বাসস্থান, সুন্দরের পূজারী। শিল্পীরাই সুন্দর জিনিস করতে গেলে মনটাকে শুদ্ধ করতে হয়, সুন্দরভাবে জীবন যাপন করতে হয়, খাওয়া দাওয়াও কন্ট্রোল করতে হয়, অনেক কিছু যত্ন দরকার আছে, প্রচুর
পরিশ্রম করতে হয় এটার পিছনে। বিনা পরিশ্রমে পরিশ্রমে কিচ্ছুই পাওয়া যায় না, সহজ কোনো উপায় না। নেই। এখনকার দিনে তো সঙ্গীত চর্চাটা হয়ে গেছে একটা ফ্যাশনের মতো, দু একটা সারেগামা করে ফুট করে স্টেজে উঠে গান করার। এটা মা বাবারও দোষ আছে কিছুটা, ওদের ছেলে মেয়েদের স্টেজে তোলার একটা প্রবণতা। আমি বলি কি ভালো করে শেখাও না, ওরা যদি ভালো করে শেখে তখন অটোমেটিক যারা যখন স্টেজে যাবে মানুষ প্রশংসা করবেই, তাকে সেইভাবে গড়ে তুলো আগে, কিন্তু সেই সুযোগটা ওরা পায় না। চটজলদি সফলতা আসলে হয় না, দিদির কাছ থেকে যেটা বুঝতে পারলাম। আমাদের সঙ্গে কথা বলে আপনার কেমন লাগলো? আমাদের তো অসাধারণ লেগেছে, কি বলবো, মনে হচ্ছে এই কিছুটা সময়ে অনেক কিছু জানলাম, অনেক ইতিহাসের আপনার পেছন পেছন হেঁটে আসলাম। কেমন লাগলো মানে ভালোই লাগলো, কারণ স্বাভাবিকভাবে অনেক স্মৃতি আছে যেগুলো আমি কথা মনেও করি না, মনে করার চেষ্টাও করি না, কারণ নিজে নানা রকম কাজে ব্যস্ত হয়ে থাকি। তুমি এসে বসে একটা কিছু জিজ্ঞাসা করাতে আমার অনেক স্মৃতি, অনেক পুরনো কথা আমার মনে এসেছে, এবং সেটা মনে করে করে আমারও একটা আনন্দ হচ্ছে ঠিকই, তোমাকে বলতে পারছি। আর আমারও একটা মনে পড়ছে এগুলো, এই স্মৃতিটা যখন মনে আসে আমারও আনন্দ হয় ঠিকই, বলেও একটা আনন্দ হয় যে আমার একটা কিছু বলি আমার সম্বন্ধে কিছু যেটা এখনকার ছেলে মেয়েরা তো জানিই না, কিছুটা জানুক, মানুষ জানতে পারুক। তো কাজে আমার তো খুবই ভালো লেগেছে। আপনি এই প্রজন্মের যারা শিল্পী আছেন বা চর্চা করতে চাইছেন তাদের জন্য কি বলবেন? যা কিছু করো নিষ্ঠার সহিত করো, নিষ্ঠার সহিত। উইদাউট মানে নিষ্ঠা ছাড়া কোনো কিছু সফল হওয়া সম্ভব নয়। প্রচুর পরিশ্রম করতে হয়, একটা কোনো জিনিস যদি সফলতা যদি আসতে হয় তার পিছনে প্রচুর পরিশ্রম করতে হবে, এমনি এমনি কোনো সফলতা আসে না। প্রত্যেক ক্ষেত্রেই, গান বাজনা বলে তো নয়, খেলাধুলা বলো, পড়াশোনা বলো, সব কিছু ভালো রকম রেজাল্ট করতে গেলে ভালো পড়াশোনা করতে হবে, প্রচুর খাটতে হবে, তবে তো গিয়ে ভালো রেজাল্ট করে মানুষ। এই সঙ্গীতেও ঠিক তাই। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা ঝর্ণাদির সঙ্গে কথা বলছিলাম। ঝর্ণা দেববর্মন রাজ্যের প্রথিতযশা শিল্পী, যিনি আজও আমাদের অনুরোধ রাখতে কখনো কখনো গান তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও। তারা আসলে আমাদের পথপ্রদর্শক, তারা আমাদের জন্য কিংবদন্তি। তাদের চলে আসা পথে তাদের যে পদচিহ্ন সেগুলো অনুসরণ করে হেঁটে যাওয়া, এগিয়ে যাওয়া আমাদের কর্তব্য। তবেই হয়তো শিল্প চর্চাটা বা যারা শিল্পী হতে চাইছেন, শিল্পের প্রতি ভালোবাসা আছে, তাদের উৎকর্ষতার কোনো জায়গায় পৌঁছানো সম্ভব। এইরকম একজন মানুষের সঙ্গে এতটা সময় আমি কথা বলতে পেরেছি, সত্যি আমি অত্যন্ত আনন্দিত। ডিডি ত্রিপুরা কৃতজ্ঞ আপনার কাছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।